ডিপ স্টেট, কালার রেভলিউশন, আরব বসন্ত সবই এক সূত্রে গাথা। প্রথমে বাংলাদেশ, এরপর ইন্দোনেশিয়া, এরপর নেপাল, কিছুদিন পূর্বে হয়েছিল শ্রীলঙ্কায়, বাংলাদেশের পূর্বে। একে একে এশিয়ার কতগুলা দেশে কালার রেভলিউশন হলো একই সিস্টেমে। বাংলাদেশে যে উপায়ে জেনজিদেরকে ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মার্কিনীরা এই বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল, ঠিক একই প্রক্রিয়ায় একই ধারাবাহিকতায় নেপালে ঘটেছে। নেপালেও সেই মাথা মোটা প্রতিবন্ধী জেনজি প্রজন্ম, তারা তাদের সরকার, তাদের মন্ত্রী, তাদের একাধিক কর্মকর্তা কর্মচারীকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে, এক সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। এ ধরনের অসংখ্য ঘটনা আমরা দেখেছি গত কয়েকদিন থেকে নেপালে ঘটছে। নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগ করার সময় তিনি বলেছেন ভারত বিরোধিতার কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে, অথচ ভারত বিরোধিতার কারণে কেন তাকে ক্ষমতা ছাড়তে হলো সেটাই আমার মাথায় আসছে না। তিনি তো চীন ঘেঁষা সরকার ছিলেন, চীন তাকে কেন সেভ করলো না? চীন এমন একটা রাষ্ট্র, যারাই চীনে যায়, যেই সরকার প্রধান পতন হয়ে যায়, তারাই তাদের শেষ সফর থাকে চীন। এটা আমরা উদাহরণ দেখেছি বিভিন্ন সময়। এই যে মার্কিনীরা এশিয়াকে উত্তপ্ত করছে, দক্ষিণ এশিয়াকে উত্তপ্ত করছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তারা কালার রেভলিউশনের মাধ্যমে তাদের পাপেট গভর্নমেন্ট বসাচ্ছে, ডক্টর ইউনূসের মতো সরকার প্রধানকে বসিয়ে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে। এখন অনেকেই বলতে পারেন যে প্রত্যেকটা দেশে কি মার্কিনীদের এজেন্ডা রয়েছে? না, এটার একটা মাত্র উত্তর হচ্ছে না। বাংলাদেশে কি এজেন্ডা রয়েছে আপনারা অনেকবার বলেছি, জানেন। দেখেন, দক্ষিণ এশিয়াতে মার্কিনীদের যে আগ্রহ, সেই আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়া খনিজ সম্পদ। মিয়ানমারের একটা অংশে রয়েছে জ্বালানি তেল এবং গ্যাস। এটা একটা লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য বলাটা যৌক্তিক হবে কিনা জানি না, প্রথম লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা। কিভাবে দ্বিখণ্ডিত করা? 7 সিস্টার্স, ভারতবর্ষের 7টা রাজ্য, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল, এই 7টা প্রদেশের সাথে যে ভারতবর্ষের মূল ভূখণ্ড, এই ভূখণ্ডের যে সংযোগস্থল, সেটার নাম হচ্ছে চিকেন নেক শিলিগুড়ি করিডোর। এটার দৈর্ঘ্য প্রায় 22 থেকে 25 কিলোমিটারের মতো, অর্থাৎ ছোট্ট একটা এলাকা। এই এলাকাকে যদি কোনোভাবে কর্তন করে দেওয়া যায়, তাহলে ভারতবর্ষের সাথে এই 7টা রাজ্যের সম্পর্ক পুরোপুরি কাট হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন ভারতবর্ষ খণ্ড হয়ে যাবে, ভারতবর্ষের সীমান্ত কমে যাবে, ভারতবর্ষের ভূখণ্ড ক্ষতিগ্রস্ত হবে। এবং এইটাই মূলত মার্কিনীদের এজেন্ডা। অনেকেই বলতে পারেন এসব ভুয়া কথা কই থেকে শিখছেন, গালি দিবেন আমি জানি, কিন্তু আমি আপনাকে আবারও বলি আপনাদেরকে, এই অঞ্চলে মার্কিনীদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করা। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শক্তি ভারত, এশিয়ার বৃহৎ শক্তি ভারত। ভারতের অর্থনীতি দিন দিন ডেভেলপ হচ্ছে, ভারতের সামগ্রিক উন্নয়ন সাধিত হচ্ছে, যেটা মার্কিনীরা ভালো চোখে দেখছে না। ভারত বর্তমানে ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট ইকোনমি। এটা মার্কিনীদের মাথা ব্যথার অন্যতম কারণ ভারতের 140 কোটি জনগণ, তারা জনসমষ্টিতে রূপান্তর হচ্ছে। তাদের টেকনোলজি, তাদের সব দিক থেকে তাদের যে অগ্রগামিতা, সেটা মার্কিনীরা দেখতে পারছে না। ভারতবর্ষকে খণ্ড করার জন্য ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, উদাহরণস্বরূপ পাকিস্তান একটা বিস্ফোরা, সেকেন্ড বিস্ফোরা হচ্ছে বাংলাদেশ, এবং এর পরবর্তীতে এই বিস্ফোরাগুলো থেকে ক্যান্সার রূপ দেওয়ার জন্য নেপালের এই কালার রেভলিউশন ঘটানো হয়েছে। এদিকে আফগানিস্তান ছিল, বাট আফগানিস্তান মার্কিনীদের লাথি মেরে বের করে দিয়ে তারা এখন ভারতের সাথে সুসম্পর্ক করেছে। মালদ্বীপের মৈত্রীও কিন্তু ভারত বিরোধিতা করেছিল, শেষমেশ ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়েছে মালদ্বীপকে রক্ষার জন্য। বাংলাদেশ এখনো বুঝতে পারছে না, নেপাল বুঝতে পারবে কিনা জানি না। শশী থারুরে আপনারা চিনেন, এশিয়ার অন্যতম বিচক্ষণ রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ, দীর্ঘদিন ইউএনতে কাজ করেছেন এবং কংগ্রেসের একজন নেতা। তিনি কংগ্রেস থেকে, কেরালা থেকে সম্ভবত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো যাই হোক, শশী থারুরের প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণ এশিয়াতে বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে, একদম হুবহু। শশী থারুর বাংলাদেশের ডাকসু ইলেকশন যে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে জামাত শিবিরের জয়কে তিনি একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন এই জয়কে কেন্দ্র করে।
অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখছে, কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত। বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল এখন নিষিদ্ধ। আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি, দুই দলের প্রতিটি মানুষই আস্থা হারাচ্ছে। যারা দুপক্ষে সর্বনাশ হোক চাচ্ছেন, তারা ক্রমশ জামায়াত ইসলামের দিকে ঝুঁকছেন। প্রশ্ন হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এ পরিস্থিতি কিভাবে প্রতিফলিত হবে? তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে? শশী থারুর, ভারতীয় রাজনীতিবিদ। কথাটাকে তো সহজে নিয়েন না। বাংলাদেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ঘটেছে জামাতের হাত ধরে 5 আগস্ট পরবর্তী। জামাতের স্বপ্নই হচ্ছে দিল্লির মসনদে গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করা। জামাতের স্বপ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ দখল করা। জামাতের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একটা বিশাল অংশ নিয়ে একটা নতুন ইসলামিক রাষ্ট্র গঠন করা, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। সেম ভাবে বাংলাদেশকে তারা ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে। সে লক্ষ্য থেকে তারা ধীরে ধীরে ক্রমে ক্রমে প্রগতিশীলতার ব্যানারে আগাচ্ছে। ডাকসু নির্বাচন নিয়ে একটা ভবিষ্যৎবাণী করি। ডাকসুতে যে শিবিরের প্যানেল জয়ী হয়েছে, ভিপি, জিএস, এজিএস, এখন দেখবেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে। বেশিরভাগ এই শ্রেণীর ছেলে মেয়েদের অর্থনৈতিক সমস্যা থাকে। এখন শিবির দেখবেন তাদের যে মধ্যপ্রাচ্যের যে ফান্ড আসে তাদের, এবং তুরস্কের যে ফান্ড আসে, অর্থাৎ তাদের যে ভিক্ষাবৃত্তি করে তারা যে টাকাগুলো বাইরের দেশ থেকে নিয়ে আসে, এরা এই সাধারণ শিক্ষার্থীদের উপর ব্যয় করবে, তাদের যাবতীয় মৌলিক চাহিদা মেটানোর চেষ্টা করবে। এবং লিবারেল যে শ্রেণী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রগতিশীল শ্রেণী, এই শ্রেণীকে তারা হাত করবে অর্থের বিনিময়ে। তারা নতুন নতুন বয়ান ক্রিয়েট করবে। এই লিবারেলরা নতুন নতুন নেরেটিভ ক্রিয়েট করবে, যেটা শিবির চমৎকারভাবে কাজে লাগাবে। সাধারণ শিক্ষার্থী এবং প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে তারা একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করবে শিবির সম্পর্কে, যে শিবির তাদের কৃতকর্ম ভুলে গিয়ে তারা এখন প্রগতিশীলতার পথে ফিরে এসেছে। অর্থাৎ প্রগতিশীল শিক্ষার্থী যারা রয়েছে তারা শিবিরের এই ফাঁদে পা দেবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গতকাল শিবির রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থান জিয়ারত করেছে, দোয়া কামনা করেছে, মুনাজাত করেছে। 71-এর তাদের পূর্বসূরীরা এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, তারা আজকে সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এটা কিসের লক্ষণ? আপনাদের কি মনে হয়? শিবির এটা মন থেকে শ্রদ্ধা জানানোর জন্য গিয়েছে? ভুলেও না, তারা এখানে গিয়েছে তাদের উপর যে একটা ট্যাগ রয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, 71-এর গণধর্ষণকারী, সেই ট্যাগটাকে তারা সরাতে চায়। সেই ট্যাগটা সরিয়ে তারা প্রগতিশীল সাজবে। তারা বিভিন্ন প্রগতিশীল ব্যক্তিবর্গকে টাকার বিনিময়ে কিনে নেবে, তাদের মুখ থেকে শিবির সম্পর্কে পজিটিভ বয়ান ক্রিয়েট করবে। সে নেরেটিভ দাঁড় করিয়ে দীর্ঘমেয়াদে তারা প্রগতিশীল অংশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদের আখড়া বানাবে, এবং প্রত্যেকটা চলবে আড়ালে আবডালে। এবং আরেকটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী দিনে ছাত্র দল এবং ছাত্রলীগের রাজনীতি করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ শিবির সাধারণ শিক্ষার্থীদেরকে যদি ব্রেন ওয়াশ করে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, সেই ক্ষেত্রে তারা কখনোই ছাত্রলীগ কিংবা ছাত্রদলকে ক্যাম্পাসে রাজনীতিতে ফিরতে দেবে না। সাধারণ শিক্ষার্থীরা যদি না চায়, সেই ক্ষেত্রে কিভাবে ফিরবেন আপনারা? শিক্ষার্থীরাই তো আপনাদের শক্তির উৎস। ভাই, অনেক সময় আছে, এখনো অনেক বিষয়, এই বিষয়গুলো অনেক গভীরভাবে ভাবার বিষয়। শশী থারুর এমনি এই কথাগুলো বলেন নাই। আগামী দিনে এই ইসলামী সন্ত্রাসবাদ ভারতের জন্য কঠিন মাথা ব্যথার কারণ হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে, আমি জানি অনেকেই কলকাতার আমার ভিডিওটা দেখবেন, ইন্ডিয়ার অনেক সমর্থক আমার চ্যানেলে রয়েছেন, প্লিজ বিষয়টাকে আপনারা তাড়াতাড়ি হ্যান্ডেল করার চেষ্টা করেন। বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদ, জঙ্গিবাদ যত বাড়বে, ভারতের মাথা ব্যথা তত বেশি বাড়া উচিত বলে আমি মনে করি। শিবির ডাকসু দখল করেছে, জাকসু দখল করেছে, চাকসু করবে। যত বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় শিবির দখল করবে, প্রত্যেকটা কলেজ শিবির দখল করবে। এরপর প্রগতিশীল অংশকে নিয়ে তারা এই জঙ্গিবাদী তৎপরতা চালাবে। শশী থারুর এই বক্তব্য আপনারা যদি খুব সহজভাবে নেন, তাহলে আপনাদের আসলে কিছু বোঝানোর নাই, কিছু বলারও নাই। ভারতবর্ষ, নরেন্দ্র মোদীর ভারতবর্ষ, চাণক্য নীতির ভারতবর্ষ। আমরা আশা করছি ভারতবর্ষ দক্ষিণ এশিয়া থেকে ডিপ স্টেটকে লাথি মেরে বের করবে। প্রয়োজনে চীনের সহায়তা নেন, রাশিয়ার সহায়তা নেন, কিন্তু ডিপ স্টেটকে অঞ্চল থেকে বের করতে হবে। অন্যথায় ভারতবর্ষের খণ্ড হওয়া আমার মনে হয় না কেউ রক্ষা করতে পারবে। অনেকেই ভারতীয়রা আমার এই কথায় ক্ষুণ্ণ হতে পারেন, বাট এটা কিন্তু অনেক অ্যালার্মিং একটা বিষয়। ভারতবর্ষের অখণ্ডতাকে
ঠিক রাখতে হলে অবশ্যই অঞ্চলে স্থিতিশীলতা আনতে হবে। এই অঞ্চলে সাম্প্রদায়িক উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এগুলাকে চিরতরে নির্মূল করতে হবে, অন্যথায় কোনোভাবেই সম্ভব না। ভালো থাকবেন, ধন্যবাদ।